এবছরে যারা তোমরা প্রথম 10-এ উঠেছ, তো তাদের জন্য প্রশ্নবিদটা মানে V1 ভলিউম 1 এর ভৌতবিজ্ঞান বইয়ের যে প্রথম স্কুল আছে, প্রথম ফার্স্ট ইউনিট টেস্টের সেই স্কুলের অ্যান্সারগুলো আজকে তোমাদের করাবো। দেখে নাও। যে প্রথমে যে গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী, গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী ইনফ্রারেড রশ্মি। একটি আদর্শ গ্যাসের প্রতি একক আয়তনের মোল সংখ্যা কত? সেটা হচ্ছে অপশন ডি, P/RT। 1/3 একটি উত্তল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেমি হলে ফোকাস দৈর্ঘ্য হবে 10 সেমি। আলোর প্রতিসরণে যে রাশিটি অপরিবর্তিত থাকে সেটি হলো আলোর কম্পাঙ্ক। এ ও বি দুটি মাধ্যম, যেখানে মিউ এ গ্রেটার দ্যান মিউ বি। এ মাধ্যম থেকে আলোক রশ্মি বি মাধ্যমে তির্যকভাবে প্রতিসরিত হলে আপতন কোণ ও প্রতিসরণ কোণ হয় যথাক্রমে আই ও আর। প্রদত্ত কোণ সম্পর্কটি সঠিক। এখানে আপতন কোণ লেস দ্যান প্রতিসরণ কোণ। একটা আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু কোন গ্রুপে অবস্থান করে? গ্রুপ 2। সমযোজী দ্বিবন্ধন যুক্ত যৌগটি হলো বিটা C2H4। একটি সৌরকোষে 2-1 সৌরকোষে ব্যবহৃত অর্ধপরিবাহীর নাম হচ্ছে সিলিকন। বায়োগ্যাস প্ল্যান্টে বায়োমাসকে মিথেন গ্যাসে রূপান্তরিত করে কোন ব্যাকটেরিয়া? মিথানোজেনিক ব্যাকটেরিয়া। বিদ্যুৎ ক্ষরণের সময় কোন গ্যাস ওজোন স্তরকে ভাঙে? সেটা হচ্ছে নাইট্রিক অক্সাইড, NO। চার্লসের সূত্রে ভিটি লেখচিত্রের প্রকৃতি কিরূপ হবে? প্রকৃতি হচ্ছে মূল বিন্দুগামী সরল লেখা, যেটা হয় কিরকম? এরকম। পরম শূন্য উষ্ণতায় কোনো আদর্শ গ্যাসের চাপ কত হবে? 0। স্ট্রিট ল্যাম্পের প্রতিফলক হিসেবে কোন দর্পণ ব্যবহার করা হয়? উত্তল দর্পণ। দৃশ্যমান আলোর মধ্যে কোন আলোর বিক্ষেপণ সবচেয়ে কম? এটা হচ্ছে লাল। কোন শর্তে প্রিজমের দুটি প্রতিসারক তলে রশ্মি ত্রুটি সমান হবে? আপতন কোণ ও প্রতিফলন কোণ সমান হতে হবে। আপতন কোণ সমান প্রতিফলন কোণ। প্রতিসরণ কোণ। একটি মোলের একটি ধর্মের নাম লেখো যা পর্যাবৃত্ত নয়। সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। একটা মাত্র লিখেছে যে সুস্থ চোখের ক্ষেত্রে স্পর্শ দর্শনের ন্যূনতম দূরত্ব কত হয়? এটা 25 সেমি। এমজিও যৌগ গঠনের সময় এমজি পরমাণু কতগুলি ইলেকট্রন বর্জন করে? 2টি বর্জন করে।
একটা Mg2+ আর O2-, তাহলে এই যে দুটি ইলেকট্রন বর্জন করছে, এটি কটি বর্জন করে, কতগুলো ইলেকট্রন বর্জন করে, দুটি ইলেকট্রন বর্জন করে। যে এবার তিনি একটা কোলবেড মিথেন কি? কয়লা খনিতে কয়লার কঠিন স্তরে অধিশোষিত মিথেন গ্যাসই হলো কোলবেড মিথেন, CBM, কোলবেড মিথেন বা কয়লা খনির মিথেন। 3.2 একটি গ্যাসের মোলার ভর 40 গ্রাম পার মোল ইনভার্স 27 ডিগ্রি সি উষ্ণতায় এবং 760 মিলিমিটার পারস্তম্ভের চাপে 80 গ্রাম, ওই গ্যাসের আয়তন কত হবে? তোমরা দেখে নাও, এখানে গ্যাসটির মোলার ভর যেটা হচ্ছে 40 গ্রাম পার মোল, গ্যাসটির ভর 80 গ্রাম, উষ্ণতা মানে পরম উষ্ণতা 273, তার সাথে যোগ করতে হবে, যেটা আমরা সেন্টিগ্রেড স্কেলে মান দেওয়া আছে সেটা আমাকে নিতে হবে কেলভিন স্কেলে। চাপ দেওয়া আছে 760 মিলিমিটার পারস্তম্ভ চাপ, সেটা মানে কত, 1 ATM পারস্তম্ভের চাপ। তাহলে গ্যাস ধ্রুবক আর এর মান কত, 0.028212 লিটার অ্যাটমসফিয়ার মোল কেলভিন। গ্যাসের মোল সংখ্যা N, এই যে টোটাল ভর বাই মোলার ভর সমান হচ্ছে 2 মোল। তাহলে আদর্শ গ্যাসের সূত্র অনুসারে যেটা আমরা পাই কি, পিভি সমান nRT, N হচ্ছে মোল সংখ্যা, আর হচ্ছে গ্যাস ধ্রুবকের মান, টি হচ্ছে পরম উষ্ণতা। আমাকে বের করতে হবে ভি, তাহলে মান মুখে দিলাম, এটা ক্যালকুলেশন করলে হবে 49.26 লিটার। অথবাটা 27 ডিগ্রি সি তাপমাত্রায় ও 3 ATM চাপে কিছু পরিমাণ গ্যাসের আয়তন 5 লিটার, 20 ডিগ্রি সি উষ্ণতায় চাপ কত হলে আয়তন দ্বিগুণ হবে? তাহলে আয়তন এখানে কি বলছে, দ্বিগুণ হবে। এখানে প্রাথমিক আয়তন ছিল কত, প্রাথমিক আয়তন ছিল 5 লিটার, তাহলে দ্বিগুণ হলে কত হবে, অন্তিম আয়তন 10 লিটার। এখানে তাপমাত্রা 27 ডিগ্রি সি, চাপ হচ্ছে 3 ATM চাপ, তাই না? তাহলে প্রাথমিক অবস্থা আর গ্যাসের অন্তিম অবস্থা এই দুটো আমাকে বের করতে হবে। গ্যাসের প্রাথমিক অবস্থায় কি আছে, P1 3 ATM চাপ, V1 প্রাথমিক আয়তন 5 লিটার, আর প্রাথমিক উষ্ণতা হচ্ছে 300 K। গ্যাসের অন্তিম অবস্থায় P2 মানে আমাকে চাপ বের করতে হবে, V2 মানে এটা দ্বিগুণ হয়েছে, T2 20 ডিগ্রি সি উষ্ণতা বলে দিয়েছে 293 K। তাহলে আদর্শ গ্যাসের সূত্র অনুসারে যেটা কি, P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। তাহলে সেখান থেকে P2 এর মান যদি বের করতে হয়, তাহলে P1 V1 ইন্টু T2 বাই এখানে T1 আর V2 বাট V2 T1, এখানে মান বসে দাও, তাহলে হয়ে যাবে। এখানে মান বসে দিয়েছি, এখানে যেটা বেরালো যে 1.465 ATM চাপ, তাহলে 20 ডিগ্রি সি উষ্ণতায় নির্ণীয় চাপ কত, 1.465 এত কি ATM। তারপর 3-টা যে আলোক রশ্মি এক মাধ্যম থেকে অপর এক মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ ও প্রতিসরণ কোণ ক্রমে 45 ও 30 ডিগ্রি হলে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমে প্রতিসরণ কত হবে? স্নেলের সূত্র অনুসারে আমরা কি জানি যে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক হয়। তাহলে আপতন কোণের সাইন, আপতন কোণের মান কত, 45, তাহলে সাইন 45 এর মান কত, 1/√2, আর সাইন 30 ডিগ্রি মান কত, 1/2। মানে আপতন কোণ যেহেতু বলে দিয়েছে, তাহলে আপতন কোণকে আমরা আয় ধরি, তাহলে সাইন আয় সমান সমান 45 আর সাইন আর সমান 30, তাহলে আমরা সাইন 45 এর মান আর সাইন 30 এর মান বের নিলাম। তাহলে প্রতিসরাঙ্ক যেহেতু প্রথম মাধ্যমের সাপেক্ষে বলেছে, তাহলে প্রথম মাধ্যমটা থাকে উপরে, তাহলে প্রতিসরাঙ্ক n সমান সমান সাইন 45 বাই সাইন 30, তাহলে 1/√2 বাই কি হতো, বাই হতো 1/2, মানে 1/√2 বাই 1/2 হতো। তাহলে এই 1/2 যখন এটা উপরে যাবে তখন কি হয়ে যাবে, এটা গুণ হয়ে যাবে, মানে এটা হবে এরকম যে 1/√2 গুণ এটা কে যাবে 2/1, তাহলে 1 থাকলে এটা কাটলে কত হবে, √2, ঠিক আছে? সেই √2টা এখানে উত্তর, এটা হচ্ছে প্রতিসরাঙ্ক। জলের মধ্যে আলোর গতিবেগ 2.25 × 10⁸ মিটার পার সেকেন্ড, জলের প্রতিসরাঙ্ক কত? আচ্ছা, কোনো মাধ্যমে প্রতিসরাঙ্ক মানে কি বোঝায়? কোনো মাধ্যমে প্রতিসরাঙ্ক
হচ্ছে 0 মাধ্যমে আলোর বেগ বাই সেই মাধ্যমে আলোর বেগ। তাই না? তাহলে এখানে হচ্ছে জলের মধ্যে আলোর বেগ কত, যে ভি 2.25 × 10⁸ মিটার সেকেন্ড। তাহলে জলের প্রতিসরণ কত হবে, আলো শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর জলের যেটা দেওয়া আছে 2.25 × 10⁸ মিটার পার সেকেন্ড। 10⁸ কেটে গেল, কত হচ্ছে 3/2.5 সমান কত 1.33। এটা হচ্ছে জলের প্রতিসরাঙ্ক। দেখাও যে Na এর সঙ্গে Cl আয়নীয় বন্ধন গঠন করে, কিন্তু H এর সঙ্গে সমযোজী বন্ধন গঠন করে। এর পারমাণবিক সংখ্যা দেওয়া আছে। তাহলে সোডিয়ামের সাথে আমরা এখানে দেখবো যে সোডিয়ামের সাথে ক্লোরিনের আয়নীয় বন্ধন NaCl এর আয়নীয় বন্ধন আমরা কিভাবে দেখছি, যে Na সোডিয়াম যার মোট সংখ্যা হচ্ছে 11 আর ক্লোরিনের সেটা হচ্ছে 17। তাহলে ইলেকট্রন বিন্যাস করলে কি পাবো, যে 2 প্রথম কক্ষে 2, কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ, এগুলো তো দরকার নেই। তাহলে প্রথম কক্ষে 2, দ্বিতীয় কক্ষে 8টা এবং শেষ কক্ষে 1টা, এখানে শেষ কক্ষে 7টা। তাহলে এ যখন একটা ইলেকট্রনকে ত্যাগ করবে তখন লাস্ট কক্ষে করা হয়ে যাবে 8টা, অষ্টক পূরণ হয়ে যাবে। এই যে এ ত্যাগ করা একটা ইলেকট্রন গ্রহণ করবে কে, ক্লোরিন, তখন কি এরও একটা হয়ে যাবে। তাহলে মোট কত হবে, তখন 8টা হবে, এরও পূর্ণ হয়ে যাবে। তাহলে একে একটা ইলেকট্রন দান করছে, ফলে কি হয়ে যাবে Na প্লাস এবং এখানে কি হয়ে যাবে Cl মাইনাস। এর ফলস্বরূপ তৈরি হবে কি NaCl। এটি একটি আয়নীয় যৌগ। এরপর এটা কি আছে, এবার যদি বলা হয় হাইড্রোজেনের সাথে সোডিয়ামের, তাহলে এখানেও লাস্ট কক্ষে কটা ইলেকট্রন রয়েছে, একটি। হাইড্রোজেনের লাস্ট কক্ষে কটা ইলেকট্রন রয়েছে, একটি। এও একটি ইলেকট্রন দিবে, এও একটি ইলেকট্রন দিবে। তার ফলে কি হবে, দুটি ইলেকট্রনের মাধ্যমে কি হবে Na সিঙ্গেল বন্ড H। তাহলে এই যে বন্ধন তৈরি হলো, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো সমযোজী বন্ধন। ঠিক আছে। তিনের 5 NaCl গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ প্রবাহ করলেও কঠিন অবস্থায় তড়িৎ প্রবাহ করে না কেন? এই প্রশ্নের অ্যান্সার তোমরা দেখে নাও, যে এই যে আয়নীয় যৌগগুলি গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ প্রবাহ করে, কিন্তু কঠিন অবস্থায় এরা তড়িৎ প্রবাহ করে না কেন? এটাই যে উত্তর হবে, যে এই যে অনুরূপ প্রশ্ন, যে গলিত বা দ্রবীভূত অবস্থায় সোডিয়াম ক্লোরাইডে দ্রবণে তড়িৎ প্রবাহ করতে পারে না কেন, এই কোশ্চেনের উত্তর এটাই হবে। তোমরা পজ করে দেখে নাও, এটা মুখস্থ করতে হবে। একটি কঠিন সমাজের যৌগ সিলিকন ডাইঅক্সাইড, একটি তরল সমাজের যৌগ জল H2। 3-6 যে মেন্ডেলিভের পর্যায় সূত্রের দুটি ত্রুটি লেখো। তাহলে দেখে নাও মেন্ডেলিভের পর্যায় সারণীর ত্রুটি প্রত্যেকটা দেওয়া আছে। পর্যায়ক্রমিক অসঙ্গতি, হাইড্রোজেনের বিতর্কমূলক অবস্থান বা হাইড্রোজেনকে দুষ্ট মৌল কেন বলা হয়, তাহলে বিরল মৃত্তিকা মৌলগুলি পৃথক স্থানের অভাব, ভিন্ন ধর্মবিশিষ্ট মৌলগুলি একই শ্রেণীতে এবং একই ধর্মবিশিষ্ট মৌলগুলি পৃথক শ্রেণীতে অবস্থান, অষ্টম শ্রেণীর মৌলগুলির পৃথক স্থানের অভাব এবং আইসোটোপের স্থান। এই কটা বিষয় হচ্ছে ত্রুটি রয়েছে। তো আজকের ভিডিও এত পর্যন্তই। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবে এই ধরনের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।